সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানের আজকের যিনি অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এসএফ টিভির স্টুডিওতে, তিনি হলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আজিজুর রহমান পিন্টু ভাই। ওনার সাথে আমরা একটু পরিচিত হই, পাশাপাশি ওনাকে জনতার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা ওনার কাছে ছুড়ে দেব এবং উনি প্রশ্নের উত্তর দিবেন। তো আজিজুর রহমান পিন্টু, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের স্টুডিওকে ধন্যবাদ, এসএফ টিভির পরিবারকে যে আপনারা আমাকে এখানে ডেকেছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি, এখানে উপস্থিত হয়েছি। এখন আপনি যদি আমাকে কিছু প্রশ্ন করেন আমি প্রশ্ন। আসলে প্রশ্ন আমাদের না, প্রশ্ন হচ্ছে যে জনগণের। আমরা বিভিন্ন সময় জরিপ করে থাকি আসলে জনগণ রাজনৈতিক নেতাদের কাছ থেকে কি জানতে চাই, তো সেই প্রশ্ন থেকে আপনাকে প্রশ্ন করতে চাই। আমরা প্রথমে যে প্রশ্নটা আপনাদেরকে রাখতে চাই সেটা হলো যে আপনার দীর্ঘ জীবনের একটা বর্ণাঢ্যময় রাজনৈতিক ক্যারিয়ার, যেহেতু এখন বয়সের প্রায় শেষের দিকে আপনি এসছেন, সেক্ষেত্রে আপনি রাজনীতিতে আসলেন কত সালে? মূলত আপনি যে প্রশ্নটা করেছেন, আমি রাজনীতিতে এমনি কাগজ কলমে এসেছি 1985 সাল থেকে, কিন্তু আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে আমি ধারণ করেছি 1980 সাল থেকে। তার পিছনে কারণ আমার গ্রামের বাড়ি জাহাপুর, ওখানে পাশে সুন্দর খাল, উনি মাটি কাটার জন্য এসেছিলেন জিয়াউর রহমান। তার একজন প্রেসিডেন্ট, দেশের একজন প্রেসিডেন্ট খাল খনন করে মাথায় করে মাটি নিয়ে খাল খনন করে, এই জিনিসটা যখনই আমি আমার স্কুল জীবনে যখনই দেখেছি তখন থেকে ধারণ করেছি যে আমি যদি কোনো সময় কলেজে লেখাপড়া করি তখন আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করব। এই কারণেই আমি কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করব। রাজনীতিতে পদচারণা কি একেবারে ছাত্র রাজনীতি দিয়ে শুরু? আমি কলেজ জীবনে ছাত্র দলের সভাপতি ছিলাম, তারপরে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম, তারপর দুইবার যে পৌর কমিটি হয়েছে আলমডাঙ্গা পৌর কমিটি, দুইবার সাধারণ সম্পাদক ছিলাম। এখন বর্তমান সম্মেলনের মধ্য দিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পদে বর্তমানে আছি। আসলে প্রত্যেক রাজনীতিবিদ যারা রাজনীতিতে এস্টাবলিশ হয়েছে এবং দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে, রাজনীতির ময়দানে যারা কাঁপিয়ে বেরিয়েছে, তাদের জীবনের আসলে অনেক স্মৃতি থাকে। তো এই দীর্ঘ জীবনের রাজনৈতিক জীবনে এমন কোন স্মৃতি আছে যা এখন আপনাকে তাড়া করে? সে কথা বলতে গেলে বুক ফেটে কান্না আসে যে আমি যেহেতু পৌর বিএনপির তখন সাধারণ সম্পাদক, চান্দি রাতে যখন আওয়ামী লীগের দুঃশাসন, ঠিক সেই মুহূর্তে আলমডাঙ্গা পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল হাই বল্টু আমার কাছ থেকে ভাইয়া আমি তাহলে বাসায় গেলাম, তার হাতে ছিল সেই তার মেয়ের জন্য মেহেদি হাতে করে চিনি অল্প কিছু সামান্য জিনিসপত্র নিয়ে ও বাড়িতে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পর নির্মমভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী তাকে যেভাবে হত্যা করার পর সঙ্গে সঙ্গে এই সংবাদটি কিন্তু আমি পাই। আমি পাওয়ার পরেই আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার লুৎফর কবিরকে বলি, ভাই আব্দুল হাই বল্টু আর নাই মনে হয়, সম্ভবত দেখেন। উনি তখন হলো আলমডাঙ্গা হাই রোডে ছিল, তাৎক্ষণিকভাবে ওখানে পৌঁছানোর পরে দেখে এই অবস্থা। তখন আমাকে শিওর করলো যে সে মনে হয় মারা যাবে, তাকে যেভাবে হোক হসপিটালে পাঠানোর ব্যবস্থা হয়েছে, আপনারা দেখেন। তে রাজনীতি করতে গিয়ে যে একজন আদর্শিক সৈনিক আজ আব্দুল হাই বল্টুর কথা যখনই আমি শুয়ে চিন্তা করি, তখনই আব্দুল হাই বল্টুর কথা মনে হয় যে এখন এই ফ্যাসি সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সে আব্দুল হাই বল্টু আমাদের মাঝে নাই। এটা আপনাকে প্রায় সময় আমার মনে তাগলাবে। রাজনীতি করতে গেলে আসলে রক্ত দিতে হয়, রাজপথে জীবন দিতে হয়, এটাই রাজনীতি। আসলে ওই রাজনীতিটাকে একেবারেই ওখান থেকে বেরিয়ে আসার কি সুযোগ আছে না? না, বেরিয়ে আসার সুযোগ তো আছেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর সে মানুষের সাথে, আমার মনে হয় সারা বাংলাদেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পর যত মানুষ ঢাকায় গিয়েছে, আমি একটু সমীক্ষা পেয়েছি, 1,10,00,000 মানুষ ঢাকায় উপস্থিত হয়েছে। এবং তার ভাষা, তার কথা, দেশ সম্পর্কে তার চিন্তা চেতনা, আসার পরই মাটি খালি পায়ে মাটিতে হাঁটা, মাটি ছুঁয়ে যে আমি আমার মাটিতে ফিরে এসেছি, এই যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দল করি। কিন্তু এখন বর্তমান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার আদর্শ দিকে
তার পরিবারের আদর্শ দেখে ডাক্তার জোবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তাদের কথা, তাদের ভাষা, তাদের আচরণ মনে হচ্ছে যে এদের কাছ থেকে নতুন করে আমরা কিছু শিক্ষা গ্রহণ করছি। অনেকে উজ্জীবিত হচ্ছে। হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় লোক সমাগম হয়েছিল ইতালিতে, অর্থাৎ ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে। ফিলিস্তিনের যুদ্ধের বিরুদ্ধে আসলে ইতালিতে একটা বিরাট বড় একটা জনসমাগম হয়েছিল। তো সেই রেকর্ডকেও পার করেছে। আমরা বিটিআরসির রিপোর্ট থেকে যতটুকু জানতে পেরেছি যে এখানে ওই রেকর্ডকে পার করে আরো প্রচুর মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। এখন বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সমাগম বা সম্মেলন এবং মানুষের উপস্থিতি, এটাই কিন্তু সর্ববৃহৎ, যতটুকু আমরা জানতে পেরেছি। যাই হোক, যেহেতু আপনি হচ্ছে যে বর্তমানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন, শরীফুজ্জামান শরীফের খুব কাছের মানুষ, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এই জেলাতে এই নমিনেশন নিয়ে বেশ কিছুদিন এই পরিবর্তন হচ্ছে অমুকে পাবে ইত্যাদি, এটা পরিবর্তন হতে পারে, তো আসলে শরীফুজ্জামান শরীফ নমিনেশন পাবেই, এই ব্যাপারে আপনারা নিশ্চিত হলেন কিভাবে? আমি একটি কথা বলি, শোনেন। আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য বলেছেন শরীফুজ্জামান শরীফ নমিনেশন পাবি, ধানের শীষের প্রতীক পাবি। আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি সাক্ষাৎকারে বলেছি, বিভিন্ন বক্তৃতার সময় আমি এই কথাটা বলেছি, আত্মবিশ্বাস কাজ করে শরীফুজ্জামান শরীফ নমিনেশন পাবে। তার পিছনে কারণ, সে রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে পরিশ্রম করে, সংগঠনকে মনে হয় তার নিজের সন্তান। আমি আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত পলিটিক্স করতে করতে এত বড় হয়েছি, কিন্তু সে সাংগঠনিকভাবে যত চিন্তা চেতনা করে, মানুষ নিজেরা চিন্তা চেতনা করে, আমরা অনেক মানুষের নামই জানি না, কিন্তু শরীফুজ্জামান শরীফ গ্রাম একদম রুট লেভেল থেকে প্রত্যেকটা নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, প্রত্যেকটা মানুষের নাম জানে এবং কিরা কি কোথায় কি করছে সম্পূর্ণ সে জানে কিন্তু আমাদের নেতা। এই জন্য তার আদর্শ আমার ভালো লাগে। আর ফ্যাসিবাদী সরকারের সময় আমাদের শরীফুজ্জামান শরীফ যেভাবে জেল খেটেছে, তাকে পুলিশ যেভাবে হেনস্থ করেছে, সব কিছু তো মিডিয়া সব কিছু ধারণ করে, মানুষের ভিতরে কাজ করে। মানুষ দেখছে যে একটা জেল খেটা মানুষ, তাকে পুলিশ যেভাবে হেনস্থ করে নিয়ে গেছে, এই যে মানুষ সহ্য করতে পারেনি। সেই ত্যাগী নেতা বাদ দিয়ে আরেকজনকে নমিনেশন দেবে, এটা আমার মাথার ভিতরে, আমার মনের ভিতরে, আমার অন্তরের ভিতরে কোনো দিনের জন্য কাজ করেনি। এই জন্যই আমি আত্মবিশ্বাসের সাথে বলেছি যে শরীফুজ্জামান শরীফ এখানে ধানের শীষের মনোনয়ন পাবে। সেটা চূড়ান্ত হয়েছে গত 25 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চূড়ান্ত তালিকা দিয়েছে, সেই চূড়ান্ত তালিকায় আমাদের চুয়াডাঙ্গা 1 আসনে জনাব শরীফুজ্জামান শরীফই নমিনেশন পেয়েছে এবং সেই কাগজ আমাদের হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন একেবারেই সন্নিকটে, খুব কাছাকাছি, তো সেক্ষেত্রে শরীফুজ্জামান শরীফ ধানের শীষ পেয়েছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে শরীফুজ্জামান শরীফের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে আমি যতটুকু আশাবাদী, আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি আপনাকে বলি সেইটি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংগঠন আছে গ্রামে এবং প্রত্যেকটা জায়গায়, এই সংগঠন এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, এদেশের মানুষ নতুন প্রজন্মের মানুষ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসে। আজ তারেক রহমানের ভালোবাসার কারণে আমাদের দলে যত রকমের গ্রুপিং থাক, যত ঘটনায় থাক, সব মানুষই কিন্তু দেখবেন কিছুদিনের ভিতরে সব ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাবে এবং আমরা নিশ্চিত এই জায়গায় ধানের শীষ প্রতীকী বিজয় হবে এবং ব্যাপক ভোটে বিজয় হবে। সেখানে তো আমরা যতটুকু শুনতে পারছি এবং জনজরিপ কিছুটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, জামাত একটা খুব ভালো অবস্থানে আছে, এ ব্যাপারে আপনার মন্তব্য? আমার মন্তব্য জামাত, আমি এটা আমার আলমডাঙ্গা উপজেলা, আলমডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা 1 আসনের মানুষকে, আমি জনতাকে একটি কথা বলতে চাই যে আজ যারা স্বাধীনতা বিরোধী একটি শক্তি বাংলাদেশে এখন নির্বাচনের জন্য, তারা নিজেদের সব কিছু ভুলে গিয়ে তারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কথা বলছে, কিন্তু এদেশের মানুষ, সব পেশাজীবী মানুষ, ছাত্র যুবক সব মানুষ কিন্তু সেইটা চায় না। এই দেশে যারা দেশই চায়নি এদেশ স্বাধীন হোক, সেই মানুষগুলি, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এদেশের মানুষ সেটা
কামনা করে না, এটা করবে না। আমাদের আত্মবিশ্বাস এই সিটে ব্যাপক ভোটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পাস করবে, এ ব্যাপারে আমরা আশাবাদী একেবারে ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা আল্লাহর উপর আশাবাদী। মানে পরিপূর্ণ একটা আশা নিয়ে রাখছেন যে ওনার জয়ের সম্ভাবনা আছে। তো একটা প্রশ্ন তাহলে আপনাকে করি, যেহেতু আপনারা বলছেন যে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, বেহেশতের টিকিট দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আপনাদের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি যে নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে ভোট চাইতে গিয়ে ভোটারের কাছে এই যে ফ্যামিলি কার্ড, এবং সেক্ষেত্রে খুব হাস্যকর কিছু বিষয় আছে। কেউ বলছেন 50 কোটি দেবে, কেউ বলছে যে 5 কোটি দেবে, কেউ বলছে 10 কোটি দেবে, আবার কেউ কেউ বলছে যে এই ফ্যামিলি কার্ডে 2000 টাকা পাবে, কেউ বলছে 4000, কেউ বলছে 20,000। আসলে এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন। এই বিষয়টা আপনাকে যে কথা বলি, আমাদের আনুমানিক 10-15 দিন আগে ঢাকাতে একটি কর্মশালা হয়েছিল, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি ছিল। এই বিষয়ের উপরে কিন্তু সেই কর্মশালাটা ছিল। সে বিষয়টি হলো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং 8টি জিনিসের উপরে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। ফ্যামিলি কার্ডের যে বিষয়টি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন যে দল যদি ক্ষমতায় আসে, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, আমরা প্রত্যেকটি পরিবারে বাংলাদেশে প্রথম ধাপে আমরা 10 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা মানুষকে দেব। সেই 10 লক্ষ ফ্যামিলি কার্ড এদেশের মহিলা, একটি পরিবারে 5 জন নিয়ে একটি পরিবার, এই পরিবারের ভিতরে যে মহিলা, তার নামে এই ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হবে। সে যেদিন থেকে ফ্যামিলি কার্ড পাবে সেদিন থেকে 2000 থেকে 2500 টাকার মালামাল দেওয়া হবে। পেঁয়াজ, রসুন, চিনি, লবণ, তেল, আটা, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো এখন টিসিবির মাধ্যমে যে টাকা দিয়ে ওই মাল নেওয়া হয়, সেটা এই গভর্নমেন্ট ভর্তুকি দেবে। সে টাকা 1 টাকাও দিতে হবে না। 2000 থেকে 2500 টাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারে 10 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রথম ধাপে দেবে। পর্যায়ক্রমে প্রতি 6 মাস হোক, 1 বছর হোক, আবার হয়তো বেশি হবে, কিন্তু প্রথম পর্যায়ে 10 লক্ষ ফ্যামিলি কার্ড দেবে। আরেকটি কথা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে একটি মানুষ সে ব্যাংকে লোন নিতে পারবে। এই কৃষি কার্ডের মাধ্যমে একটা মানুষ সার, সরকারিভাবে সার দেবে, সে সারগুলো নিতে পারবে এবং উৎপাদন করবে। এবং আমাদের তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন যে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে পারে, সেই সব কেন্দ্রে আমরা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা মালামাল সংরক্ষণের জন্য ব্যবস্থা করব এবং বেশি দাম যখন হবে তখন বিক্রয় করে যে কৃষি লোন নেবে, সেই কৃষি লোন এই টাকা দিয়ে শোধ করবে। এই সুযোগ আমাদের তারেক রহমান সাহেব বলেছেন। এর জন্য জমি জায়গা কোনো মর্টগেজ দিতে হবে না, যার কার্ড থাকবে সেই লোন নিতে পারবে। আচ্ছা আচ্ছা, যেহেতু তাহলে এটা তো আপনাদের নির্বাচনী নির্বাচনী ইশতেহারের মধ্যে। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন জনতার জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই ডিজাইন সলিউশন। এই প্রশ্ন ও মানে এই আজকে জনতার জিজ্ঞাসা আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। তার আগে একটু বলে রাখি, যেহেতু নির্বাচনের সময় রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী ইশতেহার কিন্তু ঘোষণা করে থাকে, তা আমরা ধরে নিলাম যে আপনাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড ইত্যাদি, এটা হলো নির্বাচনী ইশতেহার। যদি নির্বাচনে আপনারা নির্বাচিত হন, তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের কথা রাখবেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন। শেষ প্রশ্ন আপনাকে করতে চাই আজিজুর রহমান পিন্টু, যেহেতু দীর্ঘ জীবনের রাজনৈতিক, বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এবং নিজ নেতা অর্থাৎ শরীফুজ্জামান শরীফ সম্পর্কে অনেক কথা বললেন। যেহেতু আপনি আলমডাঙ্গা পৌর জাতীয়তাবাদী দলের পৌর বিএনপির আপনি সভাপতি, একটা দায়িত্বশীল জায়গায় আছেন, সেই জায়গা থেকে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, সাধারণ ভোটারদের প্রতি কি আপনার কোনো আহ্বান আছে কিনা? আহ্বান বলতে, আমি পৌর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্বশীল জায়গা থেকে আলমডাঙ্গা পৌরসভা এবং উপজেলার সাধারণ মানুষের কাছে আমার একটি চাওয়া যে তরুণ প্রজন্ম এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শকে এত ভালোবাসে। এই কারণেই আমি আমাদের আলমডাঙ্গা পৌরসভা এবং উপজেলা সমস্ত মানুষকে আমি আহ্বান করব, আপনারা এবার তারেক রহমানকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এ দেশ পরিচালনা করার দায়িত্ব দেন। ইনশাল্লাহ আমরা
ইনশাআল্লাহ আপনাদের কাছে কথা দিচ্ছি, আমাদের এমপি যদি শরীফুজ্জামান শরীফ হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, আমাদের এলাকায় যে সমস্ত সমস্যাগুলো আছে আমরা ইনশাআল্লাহ আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে সমস্ত রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেসব জায়গায় ত্রুটি বিস্তুতি যা আছে সম্পূর্ণভাবে যাতে শেষ করা যায় এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা কোনোদিনও কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেহেশতে যাওয়ার মতন এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে আমরা ভোট চাই না। আমরা চাই কোন মানুষটি দীর্ঘ 3বার রাষ্ট্র পরিচালনা করেছে, যার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নেই, সে ক্ষমতায় আসার পরে কি রাষ্ট্র পরিচালনা করবে, যার বিদেশে যাদের সাথে কোনো বন্ধুত্ব নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি কথাটা বলেছেন, যদি আমাকে আপনারা এদেশের মানুষ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, আমি 50 লক্ষ যুবক ভাইদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটা কিভাবে? তিনি 7টি দেশের সাথে কথা বলেছেন, তারা এখানে প্রশিক্ষণ দিয়ে সরকারিভাবে অল্প কিছু পয়সা দিয়ে 50 লক্ষ বেকার যুবককে সেই বিদেশ পাঠানোর ব্যবস্থা করবে। এখানে যেমন শিক্ষা খাতের কথাটা বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যেখানে ইউনিয়ন পর্যায়ে যে শিক্ষা কেন্দ্রগুলো আছে, এই স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, এই স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক নাই। এখানে আমাদের যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান, তিনি কথা দিয়েছেন যে আমি 1 লক্ষ কর্মী, স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবো, যে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে একটা মানুষ যাতে পাশেই তার চিকিৎসা ব্যবস্থা করতে পারে। তিনি আরেকটি কথা বলেছেন, যারা যেমন ডায়ালিসিস, ক্যান্সার রোগী যারা বহু টাকা খরচ করে এবার কেয়ারের মতন হাসপাতালে যে চিকিৎসা হতে পারে না, আমরা যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় পাঠান, আমি কি করব, আমি আপনাদেরকে ভালো হসপিটালগুলো যেগুলো আছে ডায়ালিসিস করা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, সরকারিভাবে যে টাকাটা লাগে, আমার সরকারিভাবে যে সমস্ত হসপিটাল আছে তার ক্যাপাসিটি নেই, আমি ওই প্রাইভেট হসপিটালগুলোকে ব্যবহার করে স্বল্প মূল্যে এই সমস্ত যারা সাধারণ পরিবারের মানুষ চিকিৎসা নিতে পারে না, সেই চিকিৎসা নেওয়ার ব্যবস্থা আমি করব। এই তারেক রহমানের এই কথা, সে কথা যেটা বলে সেইটি সে পালন করে। তার আব্বা ছিলেন এদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আম্মা বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী, তারা রাষ্ট্র পরিচালনার সময় কোনো দিনও কোনো মানুষকে ক্ষতি করেনি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, তখন তার ব্রিফকেসে একটি ছিঁড়া গেঞ্জি আর 154 টাকা ছিল। তাদের উপর কোনো তাদের ওই পরিবারের কোনো অর্থের প্রতি কোনো লোভ নাই। এই জন্যে তার আদর্শ অত্যন্ত সুন্দর আদর্শ। তার কথা, দীর্ঘ 17 বছর আন্দোলন, আমরা কতটুকু নির্যাতিত হয়েছি। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বেগম খালেদা জিয়ার পরিবার। বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছে। দীর্ঘ 17 বছর আমাদের তারেক রহমান সাহেব নির্বাসনে ছিল। ইচ্ছে অত্যাচারিত আমরা হয়তো 2-3বার জেল খেটেছি, কিন্তু অত অত্যাচারিত আমাদের কোনো মানুষ তো হয়নি। সেই মানুষটি আজও পর্যন্ত কোনো সংগঠন সম্পর্কে কোনো বাজে কথা বলে না। তার ভাষা, তার কথা, তার আচরণ সব সমাজ নিয়ে এত সুন্দর কথা, সারা বিশ্বের মানুষ, শুধু সে বাংলাদেশের নেতা না, সে এখন আন্তর্জাতিক পর্যায়ের নেতা। আন্তর্জাতিকভাবে একটা প্রেসিডেন্ট আমাদের তারেক রহমানের ঘাড়ের পর হাত দিয়ে বলেছিল, তুমি শুধু বাংলাদেশের নেতা না, তুমি এখন আন্তর্জাতিকভাবে তুমি খ্যাতিসম্পন্ন একজন নেতা। এই জন্যই আমরা চাই আমাদের আলমডাঙ্গাবাসী, উপজেলাবাসী, চুয়াডাঙ্গা 1 আসনের যে সমস্ত মানুষ, আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, তারেক রহমানকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করুন। ইনশাল্লাহ এ দেশ একটি মডেল দেশ হিসাবে সারা বিশ্বের কাছে তিনি পরিচয় করাবেন। ধন্যবাদ। দর্শক মন্ডলী, ডিজাইন সলিউশনের সৌজন্যে অনুষ্ঠিত জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের অতিথির কথা আপনারা শুনলেন। আসলে আমরা সকলেই চাই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড এবং রাজনৈতিক নেতাদের চিন্তাধারা এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করুক, এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হোক, এই প্রত্যাশায় এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।